গেস্টকে নিয়ে শুরু করতে একটু দেরি হয়ে গেল। প্রথমেই মাহমুদ ভাই, বাংলাদেশে আপনার যাওয়া এবং জেল গমন কেমন দেখলেন? কি হলো? কি মনে করছেন? একটু সংক্ষিপ্তভাবে শুনতে চাই এই স্মৃতিচারণটা। না, ৬ বছর পরে বাংলাদেশে ফিরে তো খুবই আনন্দিত বোধ করছি এবং আল্লাহর কাছে শুকর জানাই এবং এই আন্দোলনে, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এই আন্দোলন করেছেন, এই বিপ্লব করেছেন, তাদেরকে অসীম কৃতজ্ঞতা তাদের সবার প্রতি। আর জেল গমন 5 দিন ছিলাম জেলে। সেই সময় আপনারা সবাই যেভাবে আমার জন্য লড়াই করেছেন, বাংলাদেশের জনগণ যেরকম আমার জন্য ভালোবাসা দেখিয়েছেন, তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। এটা আজকে আমি আমার প্রেস ক্লাবের বক্তৃতাতেও বলেছি এবং আমি চেষ্টা করব যে আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, জীবনের যতদিন আর বাকি আছে, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন, সেই সময় যাতে আমি জনগণের পাশে থেকে বাংলাদেশের জন্য লড়াই করতে পারি, বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখতে পারি ভারতীয় হেজমনির বিরুদ্ধে। আর হাসিনার যে ফ্যাসিবাদ, সেটা যেন বাংলাদেশে আবার কোনোভাবে কোনো ফাঁক ফোকর দিয়ে ফিরে আসতে না পারে, তার জন্যও যেন আমার লড়াই অব্যাহত রাখতে পারি। এটাই আপনাদের কাছে মানে দোয়া চাচ্ছে এবং ইনশাআল্লাহ এই লড়াই আমি অব্যাহত রাখবো। এবং আমরা আশা করি বাংলাদেশের উপস্থিত থেকে আপনি এই ফ্যাসিবাদের এখনো যেই অর্থাৎ এজেন্টরা সক্রিয় আছে তাদের ব্যাপারে আপনি জোরালো ভূমিকা রাখবেন। দেশের বাইরে থেকে তো আমাদের সহযোগিতা আপনার প্রতি থাকবে ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছি দেশের জন্যই কাজ করব। পিনাকিদা, মাহমুদ ভাই 7 দফা ঘোষণা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা 7 দিনের মধ্যে, এমন একটি দাবি আছে। এই 7 দফা সম্পর্কে আপনি একটা ওভারঅল একটা পর্যালোচনা জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি খুবই আনন্দিত যে মানে মাহমুদ ভাই দেশে ফিরেছেন এবং মাহমুদ ভাই আমাদের কি বলবো, আমাদের মাথার মণি এবং আমাদের এই আন্দোলন সংগ্রামের আমাদের প্রেরণার বাতিঘর। তিনি যে ফিরেছেন বাংলাদেশে, এটাই আমাদের আর একটা বড় বিজয়। আমি মনে করি যে এটা আমাদের দ্বিতীয় আর একটা বিজয়, যে মাহমুদ ভাই ফিরেছেন এবং উনাকে আমরা জেল থেকে বাইরে বের করে আনতে পেরেছি এবং উনি আবার নিজের কাজে ফিরে আসতে পেরেছেন। মাহমুদ ভাই যে 7 দফার কথা ঘোষণা করেছেন, আমরা এপিসোড শুরু হওয়ার আগেই আলোচনা করছিলাম যে সেটা আমাদের সকলেরই প্রাণের দাবি। সেটা মাহমুদ ভাই 7টা দফার মধ্যে নিয়ে এসছেন এবং এই দফাটাই হবে আগামী দিনের রাজনীতির গতিমুখ। এবং মাহমুদ ভাইয়ের অনুসারী হিসাবে আমরা যারা মাহমুদ ভাইকে গুরু মানি, নেতা মানি এবং আমাদের প্রেরণা দাতা বলে মনে করি, তারা সবাই মাহমুদ ভাইয়ের এই 7 দফার সাথে অ্যালাইন্ড। আমি প্রথম যে বিষয়টা নিয়ে কাজ শুরু করতে চাই সেটা হচ্ছে যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়া। এবং এই কাজটা কিন্তু মাহমুদ ভাই আমরা শুরু করেছিলাম যখন বিপ্লব চলছিল। সেই সময় আমরা ফ্রেঞ্চ মিডিয়াতে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম এবং ফ্রান্স 24 একটা ডকুমেন্টারি তৈরিও করেছে, যার দুটো আমি ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম, কিছু তাদেরকে ডকুমেন্ট সাপ্লাই দিয়েছিলাম। দুটো এপিসোড কিন্তু বিপ্লবের সময় তারা প্রচারিত করেছিল এবং আরো 5টা এপিসোড এটা হবে। সো আমরা এটাকে রিইনফোর্স করব। আমি ওদের সাথে আবারও যোগাযোগ করব যেন আপনার এই দাবিটার প্রতিফলন তাদের এই ডকুমেন্টারিটাতে থাকে। এবং আমরা কিন্তু গ্লোবালি একটা হিউম্যান ক্রাই সৃষ্টি করতে পেরেছিলাম ছাত্রলীগের এই সন্ত্রাস নিয়ে এই বিপ্লবের সময়, এবং গ্লোবাল মিডিয়া কিন্তু এটার সাথে অ্যালাইন। আজকে মাহমুদ ভাই যে দাবিটা তুললেন, সেই দাবিটা বাংলাদেশের মিডিয়াতে নিয়ে এটাকে একটা বাংলাদেশের ফেনোমেনন হিসেবে আমাদের তৈরি করতে হবে। এবং আমি ঠিক জানি না মাহমুদ ভাইয়ের আমার দেশ নিয়ে কি পরিকল্পনা। আমার দেশটা যদি এখন প্রচারিত হতো বাংলাদেশ থেকে, আমাদের শক্তি আরো বহুগুণে বৃদ্ধি পেত। আমরা যেটা মাহমুদ ভাই ফিল করছি সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকে যাই করি না কেন, লোকাল মিডিয়া, যেটা আপনি আজকেও বলেছেন আপনার প্রেস ক্লাবের ভাষণে, লোকাল মিডিয়ায় আমাদের বয়ানগুলো, আমাদের ন্যারেটিভ গুলো প্রচারিত হচ্ছে না এবং আমরা যেটা চাচ্ছি সেটা ন্যারেটিভ প্রচারিত হচ্ছে। তো সেই জন্যই আমাদের দরকার যে যত দ্রুত সম্ভব মাহমুদ ভাইয়ের আমার দেশ এটা প্রকাশিত হোক এবং আমার দেশ প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের
বাইরে থেকে আমরা যে ন্যারেটিভ গুলো এতদিন ধরে বয়ান তৈরির চেষ্টা করতাম সেটা অনবাউন্ড একটা মাটিতে প্রথিত হতে পারে। না ওইটা এবং পিনাকিদা আপনি যেটি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যদি দেখেন যে মিডিয়ার ভেতরে এখন পর্যন্ত ফ্যাসিবাদের যে এজেন্টরা সক্রিয়, মাহমুদুর রহমান দেশে গেলেন, জেলে গেলেন, তাকে নিয়ে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার ছিল আমাদের পত্রিকাগুলোয়, আমাদের টেলিভিশনের টক শো গুলোয়, সেই জায়গা থেকে কিন্তু তারা খুব সচেতনভাবে বিরত ছিলেন। দু একটা পত্রিকায় ধরেন সংবাদ প্রকাশ করতে হয় বলে সংবাদ প্রকাশ করা, কিন্তু এই জায়গাটাও আমরা একটু দেখলাম আর কি যে আমাদের মিডিয়ায় এখন যারা আছেন টেলিভিশন বা পত্রিকায় তাদেরও এক ধরনের মানে গা জ্বলা শুরু হয়েছে কিন্তু। মানে ঘটনাটা কি, আমি কিন্তু আমার এপিসোডে বলেছি, মানে এটা আমি জানি না মাহমুদ ভাই দেখেছেন কিনা, আমি আমার এপিসোডে বলেছি যে মাহমুদ ভাই সরব হবেন, মাহমুদ ভাই কথা বলবেন, এইটা বাংলাদেশের ভারতপন্থীরা কোনোভাবেই মেনে নিতে পারে না, এবং এই জায়গাটাতেই অ্যালার্জি। এবং আসলে তো বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত ভারতপন্থীরা নিয়ন্ত্রণ করে, এবং সেই জন্য মাহমুদ ভাইকে কোনো স্পেস দিতে চায় না, মাহমুদ ভাইয়ের কথা বলবেও না। এবং মাহমুদ ভাইয়ের সাথে তো জেল থেকে বেরোনোর পরে মাহমুদের সাথে আলাপ হচ্ছিল যে মাহমুদ ভাইকে যে জেলে পাঠানো হলো, আমাদেরকে আইন দেখানো হলো, আইন তো তারাই জানে না। আসলে মুশকিলটা হচ্ছে তারাই আইন জানে না যে আইনেই মাহমুদ ভাইকে জেলে পাঠানো যায় না, আইনতই পাঠানো যায় মাহমুদ ভাইকে জেলে। কিন্তু তারপরে মাহমুদ ভাইকে জেলে যেতে হলো কেন? কারণ এটা আমি তো মনে করি যেতে, কারণ তারা এটা দেখাতে চেয়েছিল যে ভারতপন্থীরা এখনো কিন্তু শক্তিশালী, চাইলে এখনো আমরা মাহমুদুর রহমানকে জেলে পাঠাতে পারি। আমরা ভাগ্যবান যে আমাদের সাথে বাংলাদেশের জনগণ ছিল, এবং আমরা যে আওয়াজটা তুলেছিলাম সেই আওয়াজটাতে কাজ হয়েছে। একটু দেরি হয়েছে, আমার ধারণা ছিল পরের দিনই মাহমুদ ভাইকে ছেড়ে দেবে, সেটা হয়নি, 4 দিন দেরি হয়েছে। এবং এই 4 দিনটা হচ্ছে আমাদের গ্লানি, এই 4 দিনটাই হচ্ছে আমাদের কম শক্তির নিদর্শন, যে আমরা এখনো ততখানি শক্তিশালী হতে পারিনি যে মাহমুদ ভাইকে আমরা পরের দিনই বের করে নিয়ে আসতে পারবো। রাইট। ইলিয়াস, আপনার কাছ থেকে একটু শুনি এই যে মাহমুদ ভাই জেলে যাওয়া, মাহমুদ ভাই 7 দফা দাবি বা সার্বিক পরিস্থিতিটা আপনি যদি একটু বলেন আমাদের। আপনি আনমিউট করতে পারেন। জি। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাইয়ের বিষয়টা বলার আগে, মাহমুদ ভাই তো এখন বেরিয়ে এসছে। মাহমুদ ভাইয়ের আমাদের মানে আমাদের যেই উদ্বেগের জায়গা ছিল সেই জায়গাটা থেকে মাহমুদ ভাই এখন মুক্ত। আমি আবরার ফাহাদকে দিয়ে একটু শুরু করি। আবরার ফাহাদ আমাদের ভারত বিরোধিতার একটা স্তম্ভ। তার ব্যাপারে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা ওই আবরার ফাহাদের ভাস্কর্য কিংবা মূর্তি চাই না, কিন্তু কিছু একটা থাকা দরকার, স্মৃতিস্তম্ভ টাইপের, যেগুলোতে লেখা থাকবে যে আবরার ফাহাদ কিভাবে মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল, যে খুনিরা ছিল সেই খুনিদের ছবিও থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো থাকা খুব জরুরি। কারণ হচ্ছে এগুলো দেখলে মানুষ আমরা ভুলে যাই, তো যাতে ভুলে না যায়। যেমন আজকে আবরার ফাহাদের যে মৃত্যু দিবস, আপনি দেখেন বাংলাদেশের গণমাধ্যমে কেউ কি এটা নিয়ে খুব বেশি আলোচনা করছে? যে কারণেই আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের আমার দেশ পত্রিকাটা খুব দ্রুত চালু হওয়া উচিত, এবং এটার অনলাইন ভার্সন থেকে শুরু করে এটা যদি টেলিভিশন চ্যানেল টাইপেরও কিছু করা যায় সেটার দিকেও আমি মনে করি যে মাহমুদ ভাই সেটা করতে আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে। তো এই আবরার ফাহাদের এগুলো আপনারা বিভিন্ন জেলা থেকে শুরু করে সব জায়গায় এগুলো, অনেক জায়গায় দেখছি যে শেখ হাসিনার মূর্তি-টূর্তি ভাঙা হচ্ছে, শেখ মুজিবের মূর্তি-টূর্তি ভাঙা হচ্ছে। ভাঙার দরকার নেই। শেখ হাসিনা স্টেডিয়াম, ওটার বাম পাশে খালি লিখে দেন যে খুনি হাসিনা স্টেডিয়াম, থাকুক না। ওইভাবেই মানুষ সারা জীবন চিনুক যে এটা খুনি হাসিনা, এটা চিনতে হবে, কারণ মানুষ তো ভুলে যাবে যে ও যে খুনি ছিল। আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনাটার মূল বিষয় আমি মনে করি যে বাংলাদেশে যে সাংবাদিকরা আছে, এই আলোচনাগুলো তাদেরই করা উচিত ছিল। কিন্তু সেখান থেকে সেই আলোচনাগুলো না আসার কারণেই আমাদের আলোচনাগুলো করতে হয়। আমি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দালালরা গণমাধ্যমে আছেন, এই ঘাপটি মেরে বসে থাকার কারণেই আজও পর্যন্ত এই যে চারিদিকে যত ধরনের লুটপাট, শেখ হাসিনার আপনার ফোন রেকর্ড থেকে শুরু করে নানান ধরনের ষড়যন্ত্র, আমার কাছে অনেক সাংবাদিকও বলছে, "ভাই আসলে কি হবে? আসলেই কি শেখ হাসিনা আবার চলে আসবে কিনা?" হ্যাঁ, এই যে একটা খুব সূক্ষ্মভাবে মানুষের ভেতরে ভীতি তৈরি করা,
এবং শেখ হাসিনা যে এতদিন কত ধরনের শয়তানি করে গেছে সেগুলো মানুষকে না জানানো, কোনো দুর্নীতি শেখ হাসিনা নিয়ে এই যে মানুষ হত্যা, জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে মারা, কোনো সংবাদ নেই গণমাধ্যমে। সো এদের কারণে হচ্ছে। অতএব আমাদের মূল ফোকাস হইতে হবে যে একজন গণমাধ্যমের কর্মী হিসাবে যে গণমাধ্যমে আওয়ামী লীগের যেই দালালরা ছিল সেই দালালদেরকে খুব দ্রুত সরাইতে হবে। সেইটা না সরানোর জন্য যা যা প্রয়োজন, মাহমুদ ভাই এখন এসছে। সো উনি আমাদের নেতা হিসাবে আমি মনে করি যে ওনার এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। আমরা সবাই ওনার সাথে আছি, বাংলাদেশের জনগণ আছে। আমার ব্যক্তিগত যদি জানতে চান যে গণমাধ্যম যেই সংস্কার একটা কমিশন তৈরি করতে যাচ্ছে সরকার, মাহমুদ ভাই সেটার নেতৃত্বে থাকা উচিত। উনি কাউকে দিক অথবা উনি নিজে থাকুক, মাহমুদ ভাইয়ের হাতেই এটা সংস্কার হইতে হবে। কারণ এই দেশে গণমাধ্যম যখন ক্রাইসিসে ছিল, গণমাধ্যম যখন ভুল পথে যাচ্ছিল সেই গণজাগরণ মঞ্চ থেকে, ওই সময় মাহমুদ ভাই সঠিক পথে ছিলেন। উনি পরীক্ষিত সৈনিক। অতএব ওনারই নেতৃত্ব দেওয়া উচিত যে আমাদের গণমাধ্যম কিভাবে চলবে সেটা। আমার মনে হয় গণমাধ্যম যদি ঠিক করা যায়, কনক ভাই, আমাদের আর কোনো কিছু কোনো দিকে তাকাইতে হবে না। সো সেটাই আমাদের এখন মূল দাবি। সেটার জন্য যা যা করা প্রয়োজন আমরা করতে চাই এবং আমি সেটার সাথে আছি। না, ধন্যবাদ ইলিয়াস। আমি সরি কনক, আমি মাহমুদ ভাইয়ের কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো প্রপোজালটা, ইলিয়াসের প্রপোজালটা। মাহমুদ ভাই, আমার দেশ নিয়ে কি কোনো টেলিভিশন করার ইচ্ছা আছে? এই মুহূর্তে টেলিভিশনের কথা আমি এখনো চিন্তা করি নাই পিনাকি। তবে আমার দেশ পত্রিকা আজকে আমি ঘোষণা দিয়েছি প্রেস ক্লাবে, ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমি বের করবার চেষ্টা করব। কিন্তু সেখানে সমস্যা যেগুলো আছে সেগুলো দূর হতেও সময় লাগছে। কারণ মনে রাখতে হবে পিনাকি যে বাংলাদেশের গণমাধ্যম সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ভারতীয় হেজেমনির যারা ধারক বাহক বাংলাদেশে, তাদের নিয়ন্ত্রণে, সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে। তারা কোনোভাবেই চায় না যে তারা যে একটা বয়ান তৈরি করেছে বাংলাদেশকে ভারতের অধীনস্থ রাখবার জন্য, বিভিন্ন বয়ান, যেমন জঙ্গিবাদের বয়ান আছে, আরো নানা প্রকার বয়ান, যেটা মুক্তিযুদ্ধের চেতনা, এক্স্যাক্টলি আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে এই বয়ানগুলো মিলে যেটা করেছে তার বিপরীতে কোনো বয়ান তৈরি হোক বাংলাদেশের জনগণের সপক্ষে যেটা যাবে, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যেটা যাবে, সেটাকে তারা প্রতিহত করবার চেষ্টা করে যাবে। কাজেই আমার দেশ তৈরি বের করার জন্য যে সরকারি বাধাগুলো আছে সেগুলো নিয়ে আমি সরকারের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব বা শক্তিশালী মানুষ, তাদের সাথে কিছু আলাপ আলোচনা হয়েছে। তারা আমাকে কথা দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে নাকি সরকারি বাধাগুলো তারা অতিক্রম করে ফেলবেন বা বাধাগুলো শেষ করে দেবেন। তার মধ্যে মেইনলি দুটো বাধা ছিল। একটা ছিল যে বিগত ফ্যাসিস্ট সরকার আমার দেশকে যে বন্ধ করে রেখেছে, এবং আমি যেটার প্রকাশক এবং সম্পাদক সেটার উপরে একটা তারা নিষেধাজ্ঞা জারি করেছে, ওটার থেকে নতুন করে আমাকে প্রকাশক এবং সম্পাদক হিসেবে, আপনি জানেন যে ডিসির কাছ থেকে একটা পারমিশন লাগে। তো সেই পারমিশনটা আজকে বেশ অনেকদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, আগাচ্ছিল না। তা আজকে শুনতে পেয়েছি যে তার বেশ কিছু অগ্রগতি হয়েছে, এটা একটা। দ্বিতীয় হলো, আমার নামে যে আইসিটির 57 ধারার প্রথম মামলা কিন্তু আমার নামে করা হয়েছিল, এবং ওই মামলার দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যে আইসিটির ভাগ, মানে যেটা তথ্য প্রযুক্তি আইনে মামলা, আর একটা ওখান থেকে আবার একটা মামলার একটা লেজ বেরিয়েছে, সেই লেজটা আরো ভয়ানক, সেটা রাষ্ট্রদ্রোহ মামলা। তো আমার বিরুদ্ধে দুটো মামলা আছে। তো ওই দুটো মামলার বেসিসেই কিন্তু আজকে 11 বছর ধরে এই প্রেসটাকে আলামত হিসেবে আটকে রেখেছে পুলিশ। তো এটাকে ছেড়ে দিতে হবে, এটা না পেলে তো আমি প্রেসটা কাজ করতে পারছি না, অফিস করতে পারছি না। তো এই সমস্ত কাজগুলো এই সরকারের যারা রেলিভেন্ট মিনিস্ট্রি আছে তারা বলেছে আমাকে আগামী এক সপ্তাহের মধ্যে তারা এগুলো সম্পন্ন করে দেবে। আর ইতিমধ্যে আমি ওই ব্যাংকের সাথে কথা বলছি, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, আপনারা জানেন যে পত্রিকা চালাতে যা যা লাগে। তো আমি একটা ধারণা করছি আগামী মাস 2-1-এর মধ্যে আমার দেশ পত্রিকাটা আমরা চালু করতে পারবো, প্রিন্ট মিডিয়া। এবং তার সাথে আপনি জানেন যে আজকাল প্রিন্ট মিডিয়া মানেই তো ডিজিটাল মিডিয়া, এটা তো এখন আর শুধু ওই আগের মতো শুধু কাগজে সীমাবদ্ধ নাই। তো সেগুলো কিছুটা তো মানে সেমি টেলিভিশন চলেই আসে, কারণ এগুলোর বিভিন্ন নিউজের আপনার দিতে হয়, বিভিন্ন নিউজের অনলাইনে করতে হয়।
তো ওগুলো করতে হবে। আর টেলিভিশনটা অবস্থা বুঝে করতে হবে, টাকা পয়সার প্রয়োজন আছে, কাজে সেগুলো খুব সহজ হবে না। তবে আমার ইচ্ছা আছে। আর একটা জিনিস আমি যেটা বলে রাখতে চাই, যে ইলিয়াস যেটা বললো, যে আসলে সরকারকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা কমিশনের কে প্রধান হলো এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা বাইরে থেকে কতটা চাপ সৃষ্টি করতে পারছি। কারণ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বাইরে থেকে ডায়াসপোরা যে ধরনের চাপ সৃষ্টি করেছিল, এটা অভূতপূর্ব। যেভাবে বিশেষত ইলিয়াস এবং আপনি, মানে পিনাকিকে বলছি, যে পিনাকি এবং ইলিয়াস রেমিটেন্সের ব্যাপারে যেভাবে আপনারা কাজ করেছেন, কিংবা ইন্ডিয়া বয়কটে আপনারা যেভাবে কাজ করেছেন, এবং সেটাতে যেভাবে সাড়া দিয়েছে বাংলাদেশের জনগণ, আমাদের শক্তির জায়গা ওইটাই, যে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা একটা বিশাল শক্তির জায়গা। পিনাকি, ইলিয়াস, আপনারা যখন বাংলাদেশে আসতে পারবেন, আপনারা আসলে দেখবেন কি 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 গভীর ভালোবাসা আপনাদের জন্য বাংলাদেশের জনগণের, বিশেষত আপনাদের দুজনের জন্য, কনকের জন্য। আপনারা সব স্টার বাংলাদেশে। তো এটা একটা আমাদের বড় শক্তি, এবং এই জন্য আমি মনে করি যে আমরা যদি বাইরে থেকে চাপ সৃষ্টি করতে পারি, তাহলে এই মিডিয়াকে রিফর্ম করা সম্ভব। তার জন্য সরকারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন, আজকে যে আমি 7 দফা দিয়েছি, আমি কি হিসাবে দিলাম 7 দফা? আমি তো কোনো রাজনৈতিক নেতা নাই, রাজনৈতিক কোনো দলের সাথে আমার সম্পর্ক নাই। প্রথম আলোর ভাষায় আমি কোনো বিশিষ্ট ব্যক্তি নই। আমি বলেছি আমি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, আমি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সামান্য সৈনিক। সুতরাং সেই অধিকারে আমি আজকে 7 দফা দাবি দিয়েছি। তো কাজেই আমরা সবাই মিলে, আমরা যে 5 জন এখানে আছি, এবং আমাদের সঙ্গে আরো যারা মিডিয়ার কর্মী আছেন, সোশ্যাল মিডিয়ার কর্মী কিংবা মেইন স্ট্রিম মিডিয়ার কর্মী যারা আছেন, তারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা সরকারে থাকলাম কি থাকলাম না এটা গুরুত্বপূর্ণ না। এবং আমি মনে করি এই সরকারকে সঠিক পথে রাখার, যদি জনগণ আমাদেরকে সমর্থন করে। জি মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি যে 7 দফা দিয়েছেন এবং আপনি যেভাবে শুরু করেছেন, এইটা কন্টিনিউ থাকলে অনেক কিছুতেই পরিবর্তন আসবে। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। মিনা ভাই, আপনার কাছে আসি, তার আগে আমি একটু শুনি যে শেখ হাসিনা বলেছেন যে ইউনূস সরকার 1 মাসের মধ্যে পড়ে যাবে, এমন একটি স্বপ্ন তিনি দেখছেন। স্বপ্ন যাই বলি, একটু আমরা শুনি, তারপর আমি এটা নিয়ে আলোচনা করতে চাই। যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি গোপাল হাত দিলে এটা ভালো হবে না। ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমারে পাঠাও। আপনাকে শীত চায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি। জি আপা। আর্মিদের করে দিছি। এই পর্যন্ত যে পর্যন্ত সব আমার 2 বছর পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনের 1 মাস থেকে কিনা দেখো। তো এই যে বক্তব্যটা আর কি, এবং ধরেন আপনি যদি দেখেন যে এখনো তার কিন্তু সেই মানে কি বলবো, আক্রমণাত্মক কথাবার্তা এটা খুঁজে বাইর করে, এবং এখানে আছে আগে তো কিছু করি নাই, এবার কিন্তু কাউরে ছাড় দেওয়া হবে না, অমুকের আত্মীয় তমুকের আত্মীয় বলে পার পাওয়া যাবে না। তো মিনা ভাই, আপনি যদি একটু শুরু করেন আলোচনাটা, আমার মনে হয় যে কিভাবে দেখেন হাসিনার এইসব হুমকি টুমকি, কি মনে করেন? কনক ভাই, এটা তো আসলে ফেসিবাদের যে আস্ফালন বা সেটা থাকবেই, এটা তো মনে হয় তার স্বভাব সুলভ। এতে মনে হয় যে কিছুটা তার যে সমর্থক গোষ্ঠী তাদেরকে একটু উজ্জীবিত রাখা, এটা সবাই বুঝতে পারছে। প্লাস সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বা একটা কাজ করতেছে যে এটা আমাদের বর্তমান সরকারের কিছু কি বলবো গোছলো কিছু মুভমেন্ট আছে। আর যে প্রথম কাজটা, মনে করেন আপনার শত্রুকে আপনি প্রথমে কি করবেন, যে তাকে নিরস্ত্র করা হলো আপনার প্রথম দায়িত্ব, এটা যে কারো। কিন্তু এই দায়িত্বে কেন জানি এক ধরনের একটু অবহেলা সৃষ্টি হয়েছে। আজকে শেখ হাসিনা আস্ফালন করে এই কারণে, তারে তো এতদিনের তার বিচার হয়ে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনার করা উচিত ছিল, সেটুকু সামহাও বা আমরা এটা ফেলিওর হয়েছে, এটা কিন্তু আপনাকে আমাদের খেয়াল করতেই হবে। এখনই আমার মনে হয় যে ইমিডিয়েটলি আজকে আপনার মাধ্যমে আমি সরকারের প্রতি বা আমাদের এই পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি যে ইমিডিয়েটলি এর বিচার করে, এই বিচারের জন্য কত
60 দিন কেন লাগবে? এখন এটা বলেন। এটা পরবর্তী কাজ যেগুলি আছে, হ্যাঁ, ওগুলির জন্য আপনি সময় নেন। এটা তো আপনার নিজের সেফটি সিকিউরিটির জন্য ইমিডিয়েটলি এই গণহত্যা যারা করেছে তাদের বিচার অতি সত্বর শুরু করতে হবে এবং তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে তখনই তো আমরা চাপ ক্রিয়েট করতে পারি ইন্ডিয়ার উপরে। ওরা যদি না করে দেন উইল গো ফর আওয়ার নেক্সট অ্যাকশন। এখন এইটা হলো খুব জরুরি। আমরা যদি এটা না করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আপনি যেটা বলেছেন, আপনি ছাত্রদের বলেছেন যে রিসেট বাটন, এটা প্রেস করে দিয়েছে। এখন রিসেট বাটন আপনার কথার সাথে কাজের কিছু সামঞ্জস্য থাকতে হবে। এটা যদি না হয় তাহলে বোঝা যাচ্ছে যে আপনার নিয়ন্ত্রণ নাই, এই সুযোগই দিচ্ছে। শুধু আমরা যদি এটা হালকাভাবে উড়িয়ে দেই সেটাও ঠিক হবে না। এই দুর্বলতাগুলিকে কিন্তু আর অ্যাটাক করবে। আপনি শত্রুর হাতে এখনো কিন্তু ছুরি রয়ে গেছে। একটা ছুরি যেরকম আছে যে শেখ হাসিনা সহ যে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা তো আছে সরাসরি, প্লাস এই যে আমরা যে মিডিয়া নিয়ে কথা বললাম এটাও কিন্তু এক ধরনের ছুরি। এখন দেখেন যদি আমরা 1/11 কি দেখেছি, আগের সরকারে কিভাবে, মাই গড, আপনারা যদি একটু খেয়াল রাখেন, মানে কেয়ামত করে ফেলছে। বিএনপি এই করেছে, সেই করেছে, এখন দেখেন সম্পূর্ণভাবে নীরব। এটাও কিন্তু এদেরকে যদি আমরা অ্যাটাক না করি, অ্যাটাক বলতে যে প্রতিরোধ না করি, এই যে আমরা যে পরিকল্পনা নিয়েছি মাহমুদ ভাইকে, যে এটা আমাদের এই যে সংস্কার কমিশন বলেন, এটা ডেফিনেটলি ইলিয়াস যে দাবিটা করেছে সেটাই হওয়া উচিত ছিল। এটা যদি না হয় আমরা এটার মধ্যে, আমিও পার্সোনালি মনে করি আমাদের এটা প্রচন্ড সরকারকে এটা বলা উচিত। গণমাধ্যম সংস্কার যদি করে একমাত্র মনে হয় এটা জনতারাই করবে। আপনারা অন্য কিছু দেন নাই, একটা জিনিস আমাদের হাতে দেন। এটা আমারও দাবি। ইলিয়াসের সাথে সাথে মাহমুদ ভাইকে আমি এটা করব না, এটা বললে হবে না, এটা আমাদের দিতে হবে। সেটা আমরা অবশ্যই গণমাধ্যম সংস্কার কমিটির চেয়ারম্যান হবেন মাহমুদুর রহমান। এটা হলো আমাদের মগজে পছন্দ রয়েছে। এখন এই একটা জায়গা যদি আমরা কি করতে পারি, জাতিকে জাতি ঠিক হয়ে যাবে। আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করেছি যে আমরা কিভাবে গণমাধ্যমের সংস্কার করব। এমনকি আমরা এটাও ভেবেছি, এই যে দেখেন আমি একটা ছোট্ট জিনিস বলি, জেলা লেভেলে যে আমাদের সাংবাদিক যারা আছেন, খেয়াল করে দেখেন এদেরকে কিভাবে আপনারা রেখেছেন। এদের কোনো রেগুলার কোনো স্যালারি নাই, এদেরকে আপনারা একটা আইডি কার্ড ধরিয়ে দেন, আপনারটা আপনি করে খান। কতটুকু ফাইজলামি মানে এই ব্যাপারগুলি। প্রত্যেকটা এই যে আপনারা মিডিয়াতে এত বড় বড় কথা বলেন, এদের যারা উপরের দিকে আছে এদের হাজার হাজার শত শত কোটি টাকা হয়েছে, কিন্তু আপনার জেলা লেভেল উপজেলা লেভেলে যে সংবাদদাতা যারা রয়েছেন তাদের দেখেন কি অবস্থা আছে, কোনো ডিগনিফাইড লাইফ নাই।